প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘ এক সপ্তাহ পরে আবার আমি তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি আমাদের আমাদের সকলের প্রিয় AKMS অনলাইন ক্লাস 4 নিয়ে। আমাদের আমরা তোমাদের রসায়নের অধ্যায় 4-এর যত টপিকসগুলি ছিল আমরা সব টপিকসগুলি শেষ করেছি। সময় স্বল্পতার কারণে আমি অনুশীলনী প্রশ্নগুলি নিয়ে সেদিন তোমাদের সাথে আলোচনা করতে পারিনি, তাই আজকে আমরা চেষ্টা করব অনুশীলনী 4 পর্যায় সারণীর বইয়ের অনুশীলনী প্রশ্নগুলি সমাধান করতে। সেই সাথে তোমাদের সাথে আরো কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি এই অনুশীলনী 4 অধ্যায় থেকে সাধারণত পরীক্ষায় আমাদের এসে থাকে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, সবার আগে আমরা যে কাজটা করব, আমরা আমাদের অনুশীলনী 4-এর যে অনুশীলনীতে যে প্রশ্নগুলি আছে আমরা একটু সেই প্রশ্নগুলি নিয়ে আগে একটু আলোচনা করি। ভালো হবে তোমরা সবাই তোমাদের কেমিস্ট্রি বইটা আর পেন্সিলটা হাতে নিয়ে বসো। তোমরা চেষ্টা করবে আমার প্রশ্নগুলি বুঝার। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা সমস্যাটাগুলো আমার সাথে শেয়ার করতে পারবে কমেন্ট বক্সে। আমি কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সার করার চেষ্টা করব, আর নতুবা পরবর্তীতে ক্লাসে যখন আমি তোমাদের সামনে এসে উপস্থিত হব তোমাদের প্রশ্নগুলি নিয়ে তখন আমি আলোচনা করে দিব। ঠিক আছে, এবার চলো যাওয়া যাক আমাদের অনুশীলনী প্রশ্নে। অনুশীলনীর বহু নির্বাচনী প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছিল আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি। আমরা সবাই জানি আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছেই পারমাণবিক সংখ্যা। মৌলসমূহের যে পারমাণবিক সংখ্যা আমরা আবিষ্কার করতে পেরেছি সেই পারমাণবিক সংখ্যার আলোকে পর্যায় সারণীতে এদেরকে স্থান দেওয়া হয়েছে। তাহলে তোমরা পটাপট সবাই বইয়ের মধ্যে দাগাই ফেলো যে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস বা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এরপরে 2 নম্বর প্রশ্ন যেটা, এখানে একটা মৌলের সংকেত দেওয়া হয়েছে, অজানা সংকেত দেওয়া হয়েছে, সে সাথে মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে। বলা হয়েছে মৌলটির পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত সেটা আমাদের বের করতে হবে। আমরা আমাদের ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে ইলেকট্রন বিন্যাস দ্বারা আমরা কিভাবে একটি মৌলের পর্যায় সারণীতে এদের পর্যায় আর গ্রুপটা নির্ণয় করতে পারবো। পর্যায়টা নির্ণয় করা তো খুবই সহজ, যে ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ কক্ষপথে শেষ কক্ষপথে ইলেকট্রনগুলি প্রবেশ করবে সেই কক্ষপথের সংখ্যাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। এখানে আমাদের বের করতে বলা হয়েছে গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা বের করার 3টে নিয়ম ছিল। প্রথম নিয়ম যেটা ছিল, যদি ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করে তাহলে সেই s অরবিটালে ইলেকট্রন সংখ্যাই হবে মৌলের গ্রুপ সংখ্যা। 2 নম্বর যে নিয়মটা ছিল সেই নিয়মটা ছিল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনগুলি যদি s ও p এই 2টা অরবিটালে প্রবেশ করে তাহলে s ও p অরবিটালের যোগফলের সাথে আমরা আরো 10 যোগ করে যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আর 3 নম্বর যে নিয়মটা ছিল সেই নিয়মটা হলো মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি d অরবিটালে প্রবেশ করে আর তার আগের যদি s অরবিটালে কোনো ইলেকট্রন প্রবেশ করে থাকে তবে s ও d অরবিটালের ইলেকট্রনের মোট সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। নিয়মগুলি আমি তোমাদের আবার বলে দিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি। চলো এই নিয়মের আলোকে আমরা এই 2 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া হয়েছে সেই ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি তোমার s অরবিটালে প্রবেশ করেছে আর তার আগে d অরবিটালেও ইলেকট্রন প্রবেশ করেছে। তাহলে আমরা যদি শেষের 2টা ইলেকট্রন বিন্যাস ধরি 3d আর 4s এ, তাহলে d আর s এর ইলেকট্রন সংখ্যার সমষ্টি আমাকে আগে বের করতে হবে। যে সমষ্টিটা আমি পাবো সেটাই হবে সেই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে d অরবিটালে আছে 3টি আর s অরবিটালে আছে 2টি, যার সমষ্টি হয় 5। তাহলে এই অজানা মৌলের গ্রুপ সংখ্যা হবে গ্রুপ 5। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে আমরা 3 ও 4 নম্বর প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। চলো, তো
উদ্দীপকটা দেওয়া আছে এরকম, পর্যায় সারণীর কোনো একটি গ্রুপের খণ্ডিত অংশ দেওয়া আছে। আশা করি তোমরা সবাই যার যার বইতে ফলো করছো। আমার আসলে বোর্ডটা খুব ছোট, তো আমি খুব বোর্ডের সম্পূর্ণ অংশটা যেহেতু ইউজ করতে পারছি না, তাই বইয়ের প্রশ্নগুলো আমি বোর্ডে লিখিনি। বইয়ে তোমরা সবাই একটু দয়া করে যার যার বইটা একটু চেক করো, ঠিক আছে? দেওয়া আছে পর্যায় সারণীর কোনো একটি গ্রুপের খণ্ডিত অংশ, তোমার প্রতীক দেওয়া আছে এক্স ও ওয়াই প্রতীক অর্থ প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়। প্রথমে দেওয়া আছে পটাশিয়াম, তারপরে দেওয়া আছে এক্স, তারপরে দেওয়া আছে ওয়াই। এক্স ও ওয়াই এর একটা প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে, এটি প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়। তো এরপরে যেটা 3 নাম্বার প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে হলো এক্স মৌলটির পর্যায় সারণীর কোন পর্যায়? আমি অলরেডি তোমাদের বলে ফেলেছি যে আমরা পর্যায়টা কিভাবে নির্ণয় করি। তাহলে আমরা সেই নিয়মে চলে যাই। যেহেতু এক্স মৌলটি হচ্ছে হলো 37, পারমাণবিক সংখ্যা 37, তাহলে আমরা এটার ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি, এখানে করি। তো যেহেতু এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 37, তো এই যে ইলেকট্রন বিন্যাসটা আমি পেয়েছি তার সর্বশেষ ইলেকট্রনটি কোন শক্তি স্তরে প্রবেশ করেছে সবাই দেখো, পঞ্চম শক্তি স্তরে প্রবেশ করেছে। তাহলে এই সংখ্যাই হবে কি তার পর্যায় সংখ্যা, অর্থাৎ এখানে এই এক্স মৌলটির পর্যায় সংখ্যা হবে কত? পঞ্চম। ঠিক আছে, সবাই একটু যার যার বইতে আমরা দাগিয়ে নেই। আচ্ছা, এরপরে আসি উল্লেখিত মৌলগুলোর 4 নম্বর প্রশ্ন। একটু সবাই দেখো, উল্লেখিত মৌলগুলোর 3টি অপশন দেওয়া আছে। সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে, দেখি তো, হ্যাঁ সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে। পারমাণবিক আকার উপর থেকে নিচে ক্রমান্বয়ে হ্রাস পায়, আর ওয়াই মৌলটি এক্স মৌল অপেক্ষায় বেশি সক্রিয়। এই 3টা অপশনের মধ্যে কোনগুলি ঠিক? আমরা দেখতে পাচ্ছি যে এই এক্স মৌলের সর্বশেষ ইলেকট্রনটি সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। আমরা যদি আরো একটি ইলেকট্রন নিই, যেমন পটাশিয়ামে যদি চিন্তা করি, এরও দেখা যাচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে। আমি যদি এখন ওয়াই মৌলটা নিয়েও ইলেকট্রন বিন্যাস দেখাই, তাহলে ওখানে দেখা যাবে এই সর্ববহিস্থ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের প্রথম অপশনটা সঠিক। এরপরে দ্বিতীয় অপশন নিয়ে আলোচনা করি, চলো। দ্বিতীয় অপশনে দেওয়া আছে পারমাণবিক আকার উপর থেকে নিচে ক্রমান্বয়ে হ্রাস পায়। তোমরাই বলো তো এই অপশনটা কি ঠিক কিনা ভুল? আমরা যেহেতু পারমাণবিক আকার নিয়ে আলোচনা করে ফেলেছি, আমার মনে হয় এটা তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে আমাদের এই অপশনটা ভুল। কারণ কি, পারমাণবিক আকার যদি আমি গ্রুপ ভিত্তিক যাই, তাহলে উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে সে শুধু বৃদ্ধি পায়, সে কোনোদিনই হ্রাস পাবে না। কখন হ্রাস পাবে? যদি সে বাম দিক থেকে ডান দিকে যায়, তখন পারমাণবিক আকার আমার কি হবে? হ্রাস পাবে। তাহলে বোঝা যাচ্ছে আমার 2 নম্বর অপশনটি ভুল। আর 3 নম্বর অপশনটি দেওয়া আছে ওয়াই মৌলটি এস মৌল অপেক্ষায় বেশি সক্রিয়। দেখো, ওয়াই মৌল হচ্ছে হলো এর পারমাণবিক সংখ্যা 55। আমরা বুঝতেই পারতেছি যেহেতু আমার ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা বেশি, তাহলে সে এক্স মৌলের পরে গিয়ে বসবে। আর এরা যদি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে বসে, আর আমরা উপর থেকে নিচের দিকে বসে, তাহলে এক্স মৌলটি সবার আগে বসবে, এরপরে আসবে কি? ওয়াই মৌলটি। আর আমরা জানি যে পর্যায় সারণীর যতই উপর থেকে নিচের দিকে নামা যায়, ততই পারমাণবিক আকারের ব্যাসার্ধ যত বৃদ্ধি পায়, ততই এর সক্রিয়তাও কি হয়? হ্রাস পায়। ততই এক্স মৌলটির যেহেতু সক্রিয়তা ততই হ্রাস পায়। যেহেতু এখানে 3 নম্বরে বলা হয়েছে ওয়াই মৌলটি এক্স মৌল অপেক্ষায় বেশি সক্রিয়,
তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু আকার যেহেতু বৃদ্ধি পেয়েছে এর সক্রিয়তাও কিন্তু তখন কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারবো যে এই অপশনটা সঠিক। তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র 2 নম্বর অপশন বাদে আমার প্রথম অপশন আর 3 নম্বর অপশন, এই তিনটা অপশন আমার ঠিক। তাহলে এখানে আমার উত্তর হবে 1 আর 3। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে আসি অনুশীলনী সৃজনশীল প্রশ্নে। তোমরা একটু সবাই দয়া করে অনুশীলনী সৃজনশীল প্রশ্নগুলি দেখো। 1 নম্বর সৃজনশীল প্রশ্নে একটি ছক দেওয়া আছে। এই ছকটা অনেকটা এরকম, প্রায় একই রকম না, বাট অনেকটা এরকম। তোমরা এটাও দেখতে পারো বা নিজেদের বইটা সামনে থাকলে বইও ছকটা দেখতে পারো। এরপরে দেখো কি কি প্রশ্ন দেওয়া আছে। উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ। প্রথম প্রশ্নটি দেওয়া হয়েছে ত্রয়ী সূত্রটি লেখো। এই অনুশীলনীর শুরুতে আমরা কিছু সূত্র পড়েছিলাম, ত্রয়ী সূত্র, অষ্টক সূত্র, মেন্ডেলিফের সূত্র। ত্রয়ী সূত্রটি কি ছিল? পর্যায় সারণী মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভর অনুযায়ী ক্রমান্বয়ে সাজানো যায় তাহলে প্রথম ও তৃতীয় মৌলের সমষ্টি দ্বিতীয় মৌলের অর্ধেক হবে। এটি ছিল বিজ্ঞানী ডোবেরাইনের ত্রয়ী সূত্র। আমি আবার বলছি, মৌলসমূহকে যদি এদের পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায় তাহলে প্রথম ও দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর, প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভর দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের অর্ধেকের সমান হবে। আর এদের ধর্মগুলো পরস্পর কি হবে, সমান হবে। এটাই ছিল বিজ্ঞানী ডোবেরাইনের ত্রয়ী সূত্র। ঠিক আছে, এরপরে আছে 2 নম্বর প্রশ্ন, বেরিয়ামকে মৃত ক্ষার ধাতু কেন বলা হয় ব্যাখ্যা করো। আমরা এই অনুশীলনীতে একটা পরিচ্ছেদের মধ্যে পড়েছিলাম যে বিশেষ বিশেষ কিছু কারণে কিছু কিছু গ্রুপের মৌলগুলোকে কিছু বিশেষ নাম দেওয়া হয়েছে। যেমন গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃত ক্ষার ধাতু নাম দেওয়া হয়েছে। কেন এদেরকে মৃত ক্ষার ধাতু নাম দেওয়া হয়েছিল? যেহেতু এই সকল মৌলসমূহ প্রকৃতিতে মাটির সাথে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, আর এরা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন তারা হাইড্রোক্সাইড মূলক যৌগ তৈরি করে, অর্থাৎ তারা ক্ষার তৈরি করে। তাই এই সকল যৌগসমূহকে বলা হয়েছিল মৃত ক্ষার ধাতু। আর আমাদের প্রশ্নে উল্লেখিত মৌলটি বেরিয়াম, সে গ্রুপ 2 এরই মৌল। তাই আমরা বলতে পারি যেহেতু বেরিয়াম গ্রুপ 2 এর মৌল, আর আমরা জানি গ্রুপ 2 এর মৌলসমূহ প্রকৃতিতে মাটিতে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, আর এরা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন এরা ক্ষার তৈরি করে। তাই আমরা বলতে পারি বেরিয়াম মৃত ক্ষার ধাতু। ঠিক আছে, এটা গেল আমাদের 2 নাম্বার প্রশ্ন। আমি আমার নিজের ভাষায় বলেছি তাই একটু হয়তো তোমাদের কাছে উল্টাপাল্টা লাগতে পারে। তোমরা তোমাদের নিজেদের ভাষায় সুন্দর করে এটা ব্যাখ্যা করে লিখে দিবে। ওকে, এরপর হলো 3 নাম্বার প্রশ্ন, উদ্দীপকের কোন মৌলটি আকারে সবচেয়ে বড় ব্যাখ্যা করো। তোমরা এটা একটু ছকটায় খেয়াল করো। ছকটায় একটা পর্যায় দেওয়া আছে আর একটা গ্রুপ দেওয়া আছে। পর্যায় ও গ্রুপ অনুযায়ী মৌলসমূহের আকার কিভাবে বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই এখন তোমরা বুঝবে যে যেহেতু পর্যায়ে বাম দিকে অবস্থিত যত মৌল আছে এরা ডান দিকের মৌলের তুলনায় আকারে কিন্তু সবচেয়ে বেশি। কেননা আমরা যতই বাম দিক থেকে ডান দিকে যাব ততই কি হবে, পরমাণুর আকার হ্রাস পেতে থাকবে। তাই পর্যায়ে বাম দিকে অবস্থিত মৌলসমূহ তোমার বেশি বড় ডান দিকের মৌলের তুলনায়। আর যদি গ্রুপের কথা বিবেচনা করি, পর্যায় সারণীর একটি গ্রুপে যতই উপরের দিক থেকে নিচের দিকে নামবো ততই কি হবে, পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকবে। যদি উপরের দিক থেকে নিচের দিকে যদি নামি ততই যদি পরমাণুর আকার বৃদ্ধি পায় তাহলে অবশ্যই উপরের মৌলের তুলনায় নিচের মৌলের পরমাণুর আকার সবচেয়ে বড় হবে। কিন্তু এখানে আমাদের যেহেতু পর্যায় আর গ্রুপ দুইটার কথাই বলা হয়েছে, তাই আমি এই দুইটাকেই বিবেচনায় নিয়ে আমি টোটালি আমাকে একটা উত্তর বের করতে হবে যে পর্যায় আর গ্রুপ দুইটাই তুমি যদি তুলনা করো তাহলে কোন মৌলের আকার সবচেয়ে বেশি হবে। দেখো এখানে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম দেওয়া আছে, আর এই সাইডে দেওয়া আছে তোমার ক্লোরিন, ব্রোমিন, আর এখানে হবে হলো কি ফ্লোরিন। এখন তুমি যদি এই পর্যায় আর এই গ্রুপটা নিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে দেখো আমরা ধরছি যে উপর থেকে নিচের দিকে কি হচ্ছে, পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, রাইট? কিন্তু আমি যখন আবার বাম দিক থেকে ডান দিকে যাই তখন কি হয়, পরমাণুর আকার হ্রাস পায়। সার্বিকভাবে আমি যেটা বলতে পারি
যে এই সাইডের মৌলগুলি উপর থেকে নিচ দিকে বৃদ্ধি পেল, এরা কি বাম সাইডের মৌলের তুলনায় কি ছোট। তাই আমরা বলবো যে বাম সাইডে অবস্থিত যে সোডিয়াম মৌলটি আছে এই মৌলটির আকার সবচেয়ে বড়। কেন বড়? কেননা যেহেতু পর্যায় সারণীতে আমরা যতই বাম দিক থেকে ডান দিকে যাব পরমাণুর আকার ততই আমার কি হবে, হ্রাস পাবে। এই কারণে ডান দিকের মৌলগুলির তুলনায় আমার বাম দিকের মৌল সবসময় কি হবে, বড় হবে। আর ডান দিকের মৌলের যে উপর থেকে নিচের দিকে যায় তাহলে উপরের মৌলটা বড় হবে নিচের মৌলের তুলনায়। এখন এই দুইটা জিনিসকে সোডিয়ামকে আমি যখন বড় বলবো তখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এখানে গ্রুপ আর পর্যায় দুইটাই তোমার ছকের মধ্যে উল্লেখ আছে, আমি একবার গ্রুপ দিয়ে বিবেচনা করব আর একবার পর্যায় দিয়ে বিবেচনা করব। দুইটা আমাকে উল্লেখ করতে হবে, তারপরে আমাকে একটা ফাইনালি উপসংহার টানতে হবে যে সোডিয়াম হবে এই ছকের সবচেয়ে বড় মৌল। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি পর্যায় সারণীতে তোমার মৌলের যে আকারের ক্রমবিন্যাস এটা কিন্তু আমরা অলরেডি আমাদের ক্লাসে আলোচনা করে ফেলেছি। আর আমি এখন ছোট করে আরেকটা আলোচনা করে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে যদি কেউ বুঝতে না পারো আমি আবার তাদেরকে বলে দিচ্ছি। প্রথমত হলো, যতই আমি পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে যাব ততই কি হবে, আমার পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু মৌলে আমার নতুন কোনো শক্তি স্তর যুক্ত হবে না। নতুন কোনো শক্তি স্তর যুক্ত না হওয়ার ফলে যে জিনিসটা হবে, পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস আর পরমাণুর বাইরে থাকা ইলেকট্রন এই দুইটা মাঝখানে আকর্ষণ শক্তি আমার কি হবে, তত বৃদ্ধি পাবে। আর আকর্ষণ শক্তি যত বৃদ্ধি পাবে ততই কি করবে, বাইরের কক্ষপথী ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসার চেষ্টা করবে। এই কারণে আমি যত বাম দিক থেকে ডান দিকে যাই ততই আমার পরমাণুর আকার কি হতে থাকে, হ্রাস পেতে থাকে। আবার আমি যত গ্রুপের উপর দিক থেকে নিচের দিকে নামতে থাকবো ততই কি হবে, আমার ইলেকট্রন বিন্যাসে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হতে থাকবে। পারমাণবিক ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পেতে থাকবে, আবার একটি করে নতুন শক্তি স্তর কি হতে থাকবে, যুক্ত হতে থাকবে। ফলে এখানে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তির তুলনায় পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধির পরিমাণটা বেশি হবে, যার কারণে আমি একটি গ্রুপের যত উপর দিক থেকে নিচের দিকে নামবো ততই কি হবে, আমার পরমাণুর আকার ততই বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখন এটাকেই তোমাদের নিজেদের ভাষায় তোমরা সুন্দর করে ব্যাখ্যা করে পরে তোমরা একটা উপসংহার টানবা যে এই বিশ্লেষণ অনুযায়ী আমরা বলতে পারি উদ্দীপকে উল্লেখিত ছকে আমার সোডিয়াম পরমাণুর আকার সবচেয়ে বড়। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি এই উদ্দীপকের 4 নম্বর প্রশ্নে, এই সৃজনশীলের 4 নম্বর প্রশ্নে। উদ্দীপকের পর্যায়ে বাম দিক থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো। প্রথমে আমাদের জানতে হবে এই ইলেকট্রন আসক্তি কি। আমি আবার আপনাদের মনে করে দেওয়ার জন্য আমি আবার ইলেকট্রন আসক্তিটা একটু বলে দিচ্ছি যে ইলেকট্রন আসক্তি কাকে বলে। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির হ্রাস ঘটে তাকে আমরা বলে থাকি ইলেকট্রন আসক্তি। আবার বলছি, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির হ্রাস ঘটে তাকে বলা হয়েছে কি, ইলেকট্রন আসক্তি। খুব কনফিউজিং মনে হলেও আমি তোমাকে ছোট্ট করে আবার বলে দিই যে সহজ ভাষা সেটা হচ্ছে যে একটা মৌল যখন সে ঋণাত্মক আয়নে পরিণত হতে যাবে তখন সে যে একটা ইলেকট্রন আকর্ষণ করতে গেলে তার যে পরিমাণ শক্তি হ্রাস ঘটবে তাকেই বলা হয়েছে কি, ইলেকট্রন আসক্তি। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে এই ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তন কিভাবে হচ্ছে আমরা সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব। একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে যে যতই আমরা বাম দিক থেকে ডান দিকে যাই ততই কি হয়, পরমাণুর আকার ছোট হয়ে আসতে থাকে। পরমাণুর আকার যতই ছোট হয়ে আসবে ততই কি হবে, কেন্দ্রে অবস্থিত ধনাত্মক আধানের ঘনত্ব কি হবে, বৃদ্ধি পাবে। এতে তারা কি করবে, বাইরের কক্ষপথে ইলেকট্রনকে আরো জোরে আকর্ষণ করতে যাবে। যখনই তাদের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে তখনই তুমি যখন আর বাইরে থেকে আরেকটা নতুন ইলেকট্রন তার ভেতরে ঢুকাতে যাও, তার আকর্ষণ ক্ষমতার ভিতরে যখন ঢুকাতে যাও
তখন কিন্তু তোমাকে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হবে। আর তার আকর্ষণ ক্ষমতা অর্থাৎ বাইরের বহিঃস্থলে যদি নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা কম থাকে, তখন কিন্তু বাইরের বহিঃস্থলে নিউক্লিয়াসের আকর্ষণের ক্ষমতা কম থাকার ফলে এর বাইরে থেকে একটা ইলেকট্রন এর ভেতরে প্রবেশ করাতে তোমাকে কম শক্তি প্রয়োগ করতে হবে, কারণ কি ওইখানে কিন্তু আর কোনো বাধা নেই। এক্ষেত্রে আসলে আকর্ষণ ক্ষমতা বেশি থাকলেও এই আকর্ষণ ক্ষমতাটা একটা নতুন ইলেকট্রনকে বহিঃস্থলে প্রবেশের ক্ষেত্রে এই আকর্ষণ ক্ষমতাটা একটা বাধার মতন কাজ করে। তো একটা কাজ করতে যখনই বাধা আসে তখনই কিন্তু সেই কাজটা সমাধান করতে আমাদেরকে আরো বেশি শক্তি প্রয়োগ করতে হয়। সাধারণত এই কারণে আমরা বলে থাকি যে পরমাণুর আকারের হ্রাসের ফলে যতই আমরা পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে যাই, ততই কি হয়, তোমার মৌলের ইলেকট্রন আসক্তি মান ততই বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ কি তোমার এখানে তো শক্তি বেশি লাগছে। তো যেহেতু শক্তি বেশি লাগছে, তাই আমার ইলেকট্রন আসক্তি ক্ষমতা কি হবে, ততই বৃদ্ধি পাবে। আর যতই তুমি উপর দিক থেকে নিচের দিকে নামতেছো, তোমার কি হচ্ছে, শক্তি কম প্রয়োগ করতে হচ্ছে। তাই তুমি বলতে পারতেছো যে যেহেতু আমার পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, তাই আমার কি হচ্ছে, এখানে ইলেকট্রন আসক্তি মান আমার কম লাগছে। তো সেই অনুযায়ী আমরা এখানে বিশ্লেষণ করব এভাবে। প্রথমে আমরা ইলেকট্রন আসক্তি কাকে বলে, এই কাকে বলাটা প্রথমে উল্লেখ করব। তারপরে আমরা পরমাণুর আকারের মাধ্যমে, পরমাণুর আকারের হ্রাস বৃদ্ধির মাধ্যমে আমরা প্রশ্নকর্তাকে বোঝানোর চেষ্টা করব যে আকারের হ্রাস বৃদ্ধির ফলে ইলেকট্রন আসক্তির পরিমাণ কি হচ্ছে, হ্রাস বৃদ্ধি হচ্ছে। কিভাবে হচ্ছে? যদি পরমাণুর আকার হ্রাস ঘটে তাহলে ইলেকট্রন আসক্তি মান বৃদ্ধি পায়, আর যদি পরমাণুর আকার বৃদ্ধি ঘটে তাহলে ইলেকট্রন আসক্তি মান কিভাবে হ্রাস ঘটবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে যদি কেউ না বুঝে থাকো, প্লিজ আমাকে আবার তোমরা প্রশ্ন করবে। আমি প্রশ্ন করলে অনেক খুশি হই। আমার স্টুডেন্টরা যারা আমার ক্লাস করো তারা অবশ্যই জানো যে ম্যাডামের প্রশ্নের উত্তর দিতে কোনো অনীহা নেই, সে খুশি হয়ে তোমাদের প্রশ্নের উত্তর দেয়। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল আমাদের 1 নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আসি 2 নাম্বার সৃজনশীল প্রশ্নে। একটু যার যার বইতে 2 নাম্বার সৃজনশীল প্রশ্নে উদ্দীপকের ছকটা একটু দেখি। এখানে 3টা ছক দেখানো, পর্যায় দেখানো হয়েছে, পর্যায় 2, 3 আর 4, আর গ্রুপ দেখানো হয়েছে 1, 2 আর 3। পর্যায় 4-এ প্রতীক অর্থে এ বি সি নামে 3টি মৌলের সংকেত দেওয়া হয়েছে। ঠিক আছে? প্রথম যে প্রশ্নটা এসেছে উদ্দীপকের, সেটা হচ্ছে হলো উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ। প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হলো আধুনিক পর্যায় সূত্রটি লেখো। আমরা সবাই জানি আধুনিক পর্যায় সূত্রটি কি। পর্যায় সারণীতে অবস্থিত মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রমানুযায়ী আবর্তিত হয়। আবার বলছি, পর্যায় সারণীতে অবস্থিত মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা ক্রমানুযায়ী কি হয়, আবর্তিত হয়। সবাই বুঝতে পেরেছো? এরপর আসি 2 নাম্বার প্রশ্নে। এখানে 2 নাম্বার প্রশ্নে দেওয়া হয়েছে বি কে মৃত ক্ষার ধাতু বলা হয় কেন। এইসব জাতীয় প্রশ্নের সময় তোমরা দয়া করে মাথায় এটা রাখবে যে এখানে যদি আমরা কোনো মৌলকে প্রশ্নকর্তা প্রতীক অর্থে লিখে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, উত্তরের শুরুতে এই প্রতীকটা আগে আইডেন্টিফাই করতে হবে যে এই প্রতীকটা আসলে কোন মৌলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তো যেহেতু এটা পর্যায় 4-এর মৌলগুলির কথা বলা হয়েছে, পর্যায় 4 আর গ্রুপ 2 এর মৌল কথা বলা হয়েছে। আমরা জানি পর্যায় 4-এর গ্রুপ 1-এ থাকে হচ্ছে হলো পটাশিয়াম, আর পর্যায় 4-এর গ্রুপ 2-এ থাকে কি, ক্যালসিয়াম। পটাশিয়ামের পরেই থাকে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরে থাকে স্ক্যান্ডিয়াম। ঠিক আছে? তাহলে এখানে বি বলতে সাধারণত ক্যালসিয়ামের কথা বলা হয়েছে। তাহলে ক্যালসিয়ামকে মৃত ক্ষার ধাতু বলা হয় কেন, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আশা করি তোমরা এখন দিতে পারবে। সৃজনশীল 1 নাম্বার প্রশ্নে এই একই 1 নাম্বারের যে 2 নাম্বার প্রশ্নটা আছে, খ নাম্বার প্রশ্নটা, এটা কিন্তু সে একই প্রশ্ন ছিল। বেরিয়ামকে মৃত ক্ষার ধাতু বলা হয় কেন ব্যাখ্যা করো। বেরিয়াম গ্রুপ 2 এর মৌল, ক্যালসিয়ামও গ্রুপ 2 এর মৌল। আমি বেরিয়ামকে যেভাবে ব্যাখ্যা করেছি যে সে কেন মৃত ক্ষার ধাতু, ক্যালসিয়ামের ক্ষেত্রে আমি ঠিক একইভাবে ব্যাখ্যা করে দেব। এখানে জাস্ট শুধু প্রশ্নকর্তা ছোট্ট একটা ট্রিক্স করেছে তোমাদের সাথে, সেটা হচ্ছে যে সে মৌলটা প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে, আর বাকি প্রশ্নটা সেমই হবে, প্রশ্নের উত্তরটা 1 নাম্বার প্রশ্নের মতোই হবে। তাই আমি আর এটা নিয়ে বেশি আলোচনা করলাম না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসলো 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্ন আছে এ থেকে বি এর দিকে যেতে পারমাণবিক আকারে পরিবর্তন ব্যাখ্যা করো। এ থেকে বি এর দিকে যেতে, অর্থাৎ
এখানে দুইটা মৌলের কথা বলা হয়েছে, দুইটা প্রতীক এ আর বি। এই দুইটা প্রতীক আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে তারপরে আমাকে আলোচনা করতে হবে যে পারমাণবিক আকারের পরিবর্তনটা এখানে কিভাবে হচ্ছে। যেহেতু এরা একই পর্যায়ের মৌল, আমরা বি আইডেন্টিফাই করেছিলাম ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের আগে কে থাকে? পর্যায় 1 এ, পর্যায় 3 এ গ্রুপ 1 এ পটাশিয়াম থাকে। পটাশিয়ামের 19, ক্যালসিয়ামের 20, এরা পাশাপাশি অবস্থান করে একই পর্যায়ে। তাহলে আমরা এখানে প্রথমে পটাশিয়াম আর ক্যালসিয়ামকে আইডেন্টিফাই করলাম। এখন আমরা পর্যায় সারণীর পর্যায়গুলি যে ধর্মগুলি আছে, পরমাণুর আকার ও ব্যাসার্ধের হ্রাস বৃদ্ধি, এই ধর্ম দ্বারা এদের এ আর বি এর যে আকারের যে হ্রাস বৃদ্ধিটা, সেই হ্রাস বৃদ্ধিটা আমরা এখানে আলোচনা করব। আমি কিন্তু অলরেডি এটা 1 নম্বর প্রশ্নে আলোচনা করে ফেলেছি যে কিভাবে পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ক্রমান্বয়ে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে এখানে অবশ্যই আমার পটাশিয়ামের পরমাণুর আকার ক্যালসিয়ামের তুলনায় বেশি। আর যেহেতু পরমাণুর আকার যেহেতু ক্যালসিয়ামের তুলনায়, এখানে কি হয়েছে, পরমাণু ক্যালসিয়ামের আগে বসেছে। কারণটা প্রথমে উল্লেখ করবা, পরে অবস্থানটা তোমরা যাচাই করে দিবা, তাহলেই তোমার এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসি 4 নম্বর প্রশ্নে। এ থেকে সি এর দিকে যেতে এখানে একবারে এ বি সি তিনটাই ধরতে বলছে যে এ থেকে সি এর দিকে যেতে ক্রমান্বয়ে যে শক্তির মানের যে পরিবর্তন কেন হচ্ছে, এটা তোমাকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। আমরা এ মৌলটিকে আইডেন্টিফাই করেছি, বি মৌলটিকে আইডেন্টিফাই করেছি ক্যালসিয়াম হিসেবে। আয়নীকরণ শক্তিটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়। সাময়িক অসুবিধার জন্য অত্যন্ত দুঃখিত আমার শিক্ষার্থীবৃন্দরা। আমি আবার শুরু করছি। আমার লাস্ট পড়া আমি যেটা আপনাদের পড়াচ্ছিলাম সেটা হচ্ছে হলো আয়নীকরণ শক্তি। এবার আবার আমি নতুন করে আয়নীকরণ শক্তিটা শুরু করছি। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। খুব কনফিউজিং মনে হচ্ছে তো? আমি এবার একটু সহজ করে বলে দিই। সেটা হচ্ছে কোন মৌলকে আমি যখন তার সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন অপসারণ করে তাকে যখন ধনাত্মক আয়নে পরিণত করতে যাব, তখন আমার যে শক্তিটা প্রয়োজন হচ্ছে মেইনলি আমরা তাকেই আয়নীকরণ শক্তি বলে থাকি। ঠিক আছে, আমরা বইয়ের ভাষায় আসলে যখন পড়তে যাই তখন একটু কনফিউজ মনে হয়, তাই আমি এটাকে নিজের মতন সোজা করে, মেইনলি ডিপেন্ড করছে পরমাণুর আকারের উপরে। ওইটা পড়েছে না, ওখানে কিন্তু একটা কথাই বলেছে, পরমাণুর আকার হ্রাস বৃদ্ধি হচ্ছে, তবেই কিন্তু এই সকল ধর্মের পর্যায়ক্রমে কি হচ্ছে। কিছুক্ষণ আগে এখন কোন একটা খুব বেশি হয়, তখন সেই জায়গায় তুমি যদি একটা ইলেকট্রন প্রবেশ করাও বা সেখান থেকে একটা ইলেকট্রন তুমি বের করতে যাও, উভয়ের ক্ষেত্রেই কিন্তু তোমাকে কি করতে হচ্ছে, ওই নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতার বিরুদ্ধে তোমাকে কাজ করতে হবে। আচ্ছা, তো যখন পর্যায় সারণীর আমি যতই বাম দিক থেকে ডান দিকে যাই, ততই কিন্তু আমার কি হচ্ছে, পরমাণুর আকার হ্রাস পাচ্ছে। এটা আমরা দেখছি। যেহেতু পরমাণুর আকার হ্রাস পায়, তাহলে অবশ্যই বস্তুশালী ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা আমার ততই কি হয়, বৃদ্ধি পায়। আর যেহেতু নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা যদি বৃদ্ধি পায়, সেহেতু ইলেকট্রন বের করতে বা ইলেকট্রন ঢুকাতে আমার বেশি শক্তি লাগবে। তাই এই উভয়ের ক্ষেত্রে আমার কি হচ্ছে, এখানে আমার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তির মান ডান সাইডে অবস্থিত মৌলগুলোর তুলনায় সবসময় বেশি হয়, যেহেতু এর আকারটা সবচেয়ে কম। আর যেহেতু পরমাণুর আকার বৃদ্ধি পেলে নিউক্লিয়াস থেকে আমার বহিঃস্থশীল ইলেকট্রনের উপর আকর্ষণ যেহেতু কম থাকতেছে, তাই আমার কি হচ্ছে যে এই বহিঃস্থশীলের ভিতরে বহিঃস্থশীলে আমার আরেকটা নতুন ইলেকট্রন ঢুকাতে বা প্রবেশ করতে আমার কম শক্তি প্রয়োগ করা লাগছে। তাই এই ক্ষেত্রে এর আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি উভয় কি তোমার কম লাগতেছে। তাই আমরা বলে থাকি বাম সাইডের মৌলগুলো আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তির মান কম। অর্থাৎ যদি পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পায় তাহলে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে, আর যদি পরমাণুর আকার বৃদ্ধি পায় তাহলে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাবে। ঠিক আছে,
আমি একসাথে দুইটি আলোচনা করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে এটাই আমাদের লাস্ট প্রশ্ন ছিল। আর প্রশ্নের উত্তর দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবে, আমরা যখন কারণটা বিশ্লেষণ করে বলছি তখন উদাহরণ হিসেবে অবশ্যই উদ্দীপকে যে উদাহরণগুলি ব্যবহার করা হয়েছে সেই উদাহরণগুলি দ্বারা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনাদের আসলে উদ্দীপক প্রশ্নে উদ্দীপক দেওয়া হয় এই কারণে যেন আপনারা এটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো কারণের সাথে কারণ যখন আমরা বিশ্লেষণ করব, যখন উদাহরণ ব্যবহার করব, আমি তখন উদ্দীপকের যে উদাহরণগুলি আছে সেগুলি দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করব। এরপর 2 নাম্বার প্রশ্নে আমার উদাহরণ দেওয়া আছে পটাশিয়াম, ক্যালসিয়াম আর স্ক্যান্ডিয়াম। তা আমি যখন ব্যাখ্যা করব কারণটা, তখন আমি পটাশিয়াম, ক্যালসিয়াম আর স্ট্রনসিয়াম দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব, ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এটা গেল হচ্ছিল আমাদের বইয়ের সৃজনশীল প্রশ্ন। আমি বোর্ডে আপনাদের আরো কিছু সৃজনশীল প্রশ্নের আইডিয়া আমি বোর্ডে দেখানোর চেষ্টা করেছি, যে এই বইয়ের ছক ব্যতীত আরো কিভাবে আপনাদের বোর্ডে প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্নটা দেখো এখানে কিভাবে দেওয়া আছে। এখানে কিন্তু কোনো ছক আকারে না, এখানে দুইটা বৃত্ত আকারে বৃত্ত দেওয়া হয়েছে, আর দুইটা বৃত্তের মধ্যে কিছু মৌলের সংকেত দেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো প্রতীক ব্যবহার করা নেই, ডাইরেক্ট মৌলের সংকেত দেওয়া হয়েছে। এই জাতীয় কিছু প্রশ্ন হয় যে প্রথম বৃত্ত দ্বিতীয় বৃত্ত দিয়ে প্রশ্ন করবে। তখন দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটা থাকে সাধারণত তোমাদের সৃজনশীলে 3 নাম্বার যে প্রশ্নটা থাকে, সেই 3 নাম্বার প্রশ্নটা এভাবে হয় যে পর্যায়ের কথা বিবেচনা করে প্রথম বৃত্তের মৌলগুলোর আকারে ক্রমবিন্যাস ব্যাখ্যা করো। এখানে প্রথম বৃত্তের যে মৌলগুলি দেওয়া আছে, আমাকে এখানে প্রশ্নকর্তা উল্লেখ করে দিয়েছে যে আপনি পর্যায়ের কথা বিবেচনা করে মৌলসমূহের আকারে ক্রমবিন্যাস ব্যাখ্যা করবেন। আমরা যেহেতু এখানে প্রশ্নকর্তা পর্যায়ের কথা বলে দিয়েছে, আমি এখানে গ্রুপের কথা উল্লেখ করব না। পর্যায় অনুযায়ী এখানে অ্যালুমিনিয়াম, সিলিকন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আমি যদি পর্যায়ের কথা বিবেচনা করি, এরা সবাই হচ্ছে গ্রুপ 2 নাম্বার, এরা হচ্ছে গ্রুপ 3 নাম্বার পর্যায়ে অবস্থিত। আর এরা কিভাবে অবস্থান করে, প্রথমে থাকে সোডিয়াম, পরে অ্যালুমিনিয়াম, পরে ম্যাগনেসিয়াম, পরে সিলিকন, এভাবে ক্রম অনুযায়ী এরা যেহেতু অবস্থান করে। আর যেহেতু এখানে তাদের পারমাণবিক আকারে ক্রমের পরিবর্তনের কথা জিজ্ঞেস করা হয়েছে, ব্যাখ্যা করতে বলা হয়েছে, তাহলে এদের পারমাণবিক আকার কিভাবে হ্রাস বৃদ্ধি করবে। সোডিয়ামের আকার সবচেয়ে বড়, তো এখানে আমি গ্রেটার দেন চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। সোডিয়াম, তারপর হবে ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, পরে সিলিকন, ঠিক আছে? এভাবে মানে এদের আকারটা কি হচ্ছে, যতই আমার ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে ততই আমার কি হচ্ছে, মৌলের আকার বৃদ্ধি পাচ্ছে। এভাবেও দেখাইতে পারো, বা হ্যাঁ ডান দিক থেকে বাম দিকেও দেখাইতে পারো, বা এভাবেও দেখাইতে পারো, ঠিক আছে? দুটাই কিন্তু সেম। অর্থাৎ এখানে আমার কি হচ্ছে, বাম দিক থেকে যতই ডান দিকে যাচ্ছে ততই আমার মৌলের আকার কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। যেহেতু সিলিকন হচ্ছে সর্বডানের মৌল, তাই সিলিকনের আকার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের তুলনায় সবচেয়ে কম। আর সোডিয়াম যেহেতু আমার সর্ববামের মৌল, তাই সোডিয়ামের আকার ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন অপেক্ষা সবচেয়ে বেশি। এভাবে তুমি নিজের ভাষায় এটা ব্যাখ্যা করে দিতে পারবে, ঠিক আছে? লাস্টে এভাবে তুমি উপসংহারে তুমি এভাবে ক্রম অনুযায়ী দিয়েও ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে? এটা গেল 3 নাম্বার প্রশ্ন। এরপরে 4 নাম্বার প্রশ্ন যেটা আসে, 2 নাম্বার বৃত্তে কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি তা পরমাণুর আকারের সাহায্যে বিশ্লেষণ করতে হবে। এখানে 2 নাম্বার বৃত্তে দেওয়া হয়েছে ফসফরাস, ক্লোরিন, সালফার। তো এরা পর্যায়ে কিভাবে অবস্থান করে দেখো। এরা প্রথমে অবস্থান করে, প্রথমে হচ্ছে ফসফরাস, পরে সালফার, পরে হচ্ছে ক্লোরিন। তাহলে ক্লোরিন হচ্ছে আমার সর্বডানের মৌল। যেহেতু ক্লোরিন সর্বডানের মৌল, তাহলে ক্লোরিনের আকার কিন্তু ফসফরাস ও সালফারের অপেক্ষায় সবচেয়ে কম। যেহেতু ক্লোরিনের আকার সবচেয়ে কম, তাই এর তড়িৎ ঋণাত্মকতা মান হবে কি, সবচেয়ে বেশি। আর ফসফরাস যেহেতু সালফার আর ক্লোরিনের তুলনায় আকারে সবচেয়ে বড়, তাই ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা মান হবে সালফার আর ক্লোরিনের তুলনায় সবচেয়ে কম, ঠিক আছে? তোমরা এটা ইলেকট্রন বিন্যাস দিয়েও চাইলেও দেখাতে পারো, কিংবা শুধুমাত্র পর্যায়টা দেখাও তোমরা এটা আলোচনা করতে পারো। এরপর আসলো আমার 2 নাম্বার প্রশ্ন। দেখো 2 নাম্বার প্রশ্ন এখানে আরেকটা ছক আছে। এটা তোমাদের বইয়ে যে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, অনেকটা সৃজনশীল প্রশ্নের বইয়ের সৃজনশীল প্রশ্নের মতে, সেখানে শুধু একটু তফাৎ আছে। সেটা হচ্ছে দেখো এখানে ছকের মধ্যে কিছু প্রতীক, প্রশ্নকর্তা কিছু প্রতীক ব্যবহার করে ফেলেছেন।
ঠিক আছে, এখানে প্রশ্নকর্তা কিন্তু কিছু প্রতীক ব্যবহার করেছেন, তাই উনি যখন প্রশ্ন করবেন 3 আর 4 নম্বরে উনি এই প্রতীকগুলি দিয়ে প্রশ্ন করার চেষ্টা করবেন, যেন তোমরা প্রথমে এই প্রতীকগুলো আইডেন্টিফাই করতে পারো, তারপরে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারো। আর এই ক্ষেত্রে 3 আর 4 নম্বরে আমি দেখেছি বারবার এই পর্যায় সারণী যে পর্যায়বৃত্ত ধর্মগুলি, সেই পর্যায়বৃত্ত ধর্মগুলির উপরে কিন্তু বারবার প্রশ্ন করা হয়েছে। হয়তো তোমার কাছে আয়নীকরণ শক্তি ক্রম চাওয়া হবে, আর নইলে পারমাণবিক আকার হ্রাস বৃদ্ধি ক্রম চাওয়া হবে, আর নইলে তোমাদের ইলেকট্রন আসক্তি হ্রাস বৃদ্ধি ক্রম চাওয়া হবে। ঠিক আছে, এরপর আসো এখানে 3 নাম্বার প্রশ্নে দেখো, এখানে আরেকটা ছকের কথা দেওয়া আছে। এখানে দেখো একটা 3টা মৌলের প্রতীক দেওয়া আছে আর এদের পারমাণবিক সংখ্যাটা উল্লেখ করা হয়েছে। এখানে সাধারণত যে কাজটা করা হয়, 3 নাম্বার প্রশ্নে প্রশ্নকর্তা সবার আগে তোমাকে বলবে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে যে গ্রুপ ওর অবস্থান নির্ণয় করো। এটা হবে তোমাদের 3 নাম্বার প্রশ্ন সৃজনশীলের। তো ইলেকট্রন বিন্যাস কি সাহায্যে আমরা কিভাবে গ্রুপ আর পর্যায় নির্ণয় করবো এটা আমরা অলরেডি জেনে গেছি। এখানে যেটা তোমাদের এক্সট্রা ভাবে যেটা করতে হবে, এই পারমাণবিক সংখ্যা দ্বারা এক্স ওয়াই ও জেড মৌলের যে মৌলের প্রতীক দ্বারা যে মৌলের কথা বলা হয়েছে সেই মৌলের কথাগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে। সেক্ষেত্রে যে তোমার খাতাটা চেক করবে সে খুব বেশি ইমপ্রেসড হবে আর তোমাকে এখানে 3-এ 3 দিয়ে দিবে। ঠিক আছে, আর 4 নাম্বার প্রশ্নে তোমার হয়তো এক্স বা ওয়াই বা জেড এর আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি দেবে, তো এই চিহ্নাত্মকতা ক্রম জানতে চাওয়া হবে, কারটা বেশি কারটা কম। এরপর আসি 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নে দেখো এখানে একটা গ্রুপের ছক দেওয়া হয়েছে। এখানেও প্রশ্ন করতে কি করেছে, এখানে প্রতীক ব্যবহার করেছে, পারমাণবিক সংখ্যা দিয়ে দিয়েছে। এখানেও তোমাকে যে কাজটা করতে হবে, পারমাণবিক সংখ্যা দিয়ে প্রতীকগুলি প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তারপরে 3 আর 4 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 3 আর 4 নাম্বার প্রশ্নে ঠিক একইভাবে হয়তো সেই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ বা পর্যায়ের সংখ্যা জানতে চাবে, আর নাহলে পর্যায়বৃত্ত ধর্ম আলোচনা করতে বলা হবে। ঠিক আছে, এই গেল আমাদের কিছু প্রতীকী কোশ্চেন। এর সাথে আমি আপনাদের 1 আর 2 নাম্বার প্রশ্ন, মানে 1 আর 2 নাম্বার, 1 নাম্বার আর 2 নাম্বারের জন্য যে ছোট ছোট প্রশ্নগুলি এই অধ্যায় থেকে সাধারণত এসেছে বোর্ডে, আমি এমন কিছু প্রশ্ন আপনাদের জন্য সিলেক্ট করে রেখেছি। এটা আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য। আপনারা প্রত্যেকটা প্রশ্ন, আমি আজকের ক্লাসে আপনাদের সাথে যতগুলি প্রশ্ন আলোচনা করেছি সবগুলি প্রশ্ন আপনারা নোট করে ফেলবেন, অ্যাজ এন হোমওয়ার্ক হিসেবে যখন স্কুল করবে আমি এগুলো আপনাদের চেক করে দিব। এর সাথে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা আমরা সমাধান করে দিব। তা আজকে এই পর্যন্ত থাকলো। এর সাথে তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই। দেখো তোমাদের কিন্তু সময় অলরেডি চলে যাচ্ছে, তোমরা 9-এ যেহেতু পড়ো, তোমাদের মেইন পরীক্ষাটা হচ্ছে এসএসসি পরীক্ষা, আর এটার সিলেবাসটা কিন্তু কোনো কম বেশি হবে না, যেহেতু তোমাদের হাতে কিন্তু অনেক সময় আছে, কিন্তু তোমরা এটা না চিন্তা করে তোমরা এটা চিন্তা করো আমাদের কিন্তু সময় চলে যাচ্ছে। তো যার কারণে বাসায় একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো, আমাদের ক্লাসগুলি ফলো করার চেষ্টা করো। আমরা সব সময় আছি তোমাদের সাথে, তোমাদের সব প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য। আমাদের সাথে যোগাযোগ রাখো আর বাসায় ভালো মতন পড়াশোনা করো। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো আর দোয়া করো আমাদের জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম।